नमस्कार बंधुरा आमार प्रिय छात्र छात्रीरा शुरू करছি आज बांगलार क्लास घर। आज के আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে এই ক্লাস করে উপস্থিত হয়েছি। আজ আমরা দশম শ্রেণীর ক্লাস নেব। আমরা জানি যে ভারতবর্ষের এখন একটা দুঃসময় চলছে, শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এখন একটা দুঃসময় চলছে। এই দুঃসময়টা হলো যে মানুষ মহামারীর কবলে পড়ে গেছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আছো তারা কিন্তু ঘরে কেউ বসে নেই, মানে বসে নেই বলতে এই কথাই যে ঘরেতেও কিন্তু পড়াশোনা আরম্ভ করেছে। আমরা যারা শিক্ষক মহাশয় আছি তারা কিন্তু এই লকডাউনের মধ্য দিয়েও আমরা ই ক্লাসরুম চালু করেছি। আমি ডক্টর প্রসেনজিৎ সরকার, প্রধান শিক্ষক ছোট গোবিন্দপুর এস এন পাজা হাই স্কুল। আমরা আজকে ক্লাস নেব দশম শ্রেণীর ভারতের শিল্প। ভারতের শিল্প আমরা শিল্প বলতে কি বুঝি প্রথমেই জানতে হবে যে শিল্পটা কি। শিল্প বলতে কি বুঝি? উৎপাদনের কাজ করে তাকে আমরা বলি শিল্প। উৎপাদনের যে কাজ করছে তাকে আমরা বলছি শিল্প। শিল্প কত ধরনের? শিল্প 5 প্রকার। কি? প্রজনন শিল্প, অর্থাৎ যে শিল্পের মাধ্যমে কোনো কিছু উৎপন্ন করা যায় বা কোনো কিছু নতুন জিনিস সৃষ্টি করা যায় তাকে আমরা বলি প্রজনন শিল্প। যেমন হাঁস মুরগি পালন চাষ ইত্যাদি হচ্ছে প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পটা কি না, নিষ্কাশন অর্থাৎ কোনো কিছু জিনিস বাইরে নিয়ে আসা। খনিগর্ভ থেকে যখন আমরা কয়লাকে বা লোহাকে নিয়ে আসছি যার মাধ্যমে, সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। 3 নম্বর হচ্ছে পোর্ত গৃহ নির্মাণ শিল্প। আজকে আমাদের যে বড় বড় বাড়িগুলো হয়েছে অস্ট্রেলিয়া মানে অট্টালিকা হচ্ছে, সেই অট্টালিকাগুলো এই পোর্ত এবং গৃহ নির্মাণ শিল্পের মধ্যে পড়ছে। যে আমরা সড়ক পথে যখন যাতায়াত করি তখন আমরা সাইনবোর্ড পাবো যে লিখি পোর্ত গৃহ নির্মাণ শিল্পের দ্বারা নির্মিত, মানে যেখানে সেতুগুলো আছে পোর্ত গৃহ নির্মাণ শিল্প। সেবামূলক শিল্প। এই সেবামূলক শিল্পটা হচ্ছে কৃষক জমিতে চাষ করে ফসল উৎপাদন করে। শিক্ষক মহাশয়রা কি করে? পাঠদান করে। পাঠদান করে নতুন প্রজন্মকে একটা নতুন জায়গায় নিয়ে যায়। এটা হচ্ছে শিক্ষক মহাশয়দের কাজ। ডাক্তারবাবু কি করে? সেবা শুশ্রূষার মাধ্যমে আমাদেরকে সাহায্য করে পুনরায় সেই জায়গায় প্রতিষ্ঠা করার জন্য। আজকে কোভিড-19 হয়েছে, ডাক্তারবাবুরা কিন্তু বসে নেই। সারা পৃথিবীতে ডাক্তারবাবুরা বিভিন্নভাবে কাজ করছেন এবং কাজ করার জন্য আজকে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। এই শিল্পটাকে বলছি আমরা সেবামূলক শিল্প। নেক্সট পোর্ত গৃহ নির্মাণ শিল্প আমরা কথা বলেছি। নেক্সট আমরা বলছি যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ কাঁচামাল থেকে পাকা মালে পরিণত করাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এই 4টে শিল্প মধ্যে আমাদের কিন্তু কোর্সে নেই। আমাদের কোর্সে আছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা প্রক্রিয়াজাতকরণ শিল্প। এই শিল্পর মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা আমরা বলছি যে প্রক্রিয়াজাতকরণ শিল্প। কাঁচামাল থেকে পাকা মালে রূপান্তরিতকরণকে আমরা বলছি প্রক্রিয়াজাতকরণ শিল্প। যেমন কাঁচা পাট থেকে পাট শিল্প, কাঁচা লোহা থেকে লোহা ইস্পাত শিল্প, কাঁচা তুলো থেকে তুলো ইস্পাত শিল্প, তুলো শিল্প। এই সকল শিল্পগুলো কিন্তু আমাদের কিন্তু চোখের সামনে দেখা যায়। তাহলে আমরা কি বললাম যে ভারতের শিল্প ক্লাস 10-এর যেটা আছে, শিল্প বলতে কি বুঝি? উৎপাদনের কাজ করে তাকে আমরা বলছি শিল্প। শিল্প কত ধরনের? শিল্প হচ্ছে 5 প্রকার। একটা হলো কি বললাম যে পোর্ত গৃহ নির্মাণ শিল্প, নিষ্কাশন শিল্প, সেবামূলক শিল্প, প্রক্রিয়াজাতকরণ শিল্প, আর প্রথম কি বলেছিলাম প্রজনন শিল্প। এই 5টা শিল্প আছে। এই 5টা শিল্পের মধ্যে আমরা আমাদের কোর্সে আছে যে প্রক্রিয়াজাতকরণ শিল্প। প্রক্রিয়াজাতকরণ শিল্প কি?
না কাঁচা মাল থেকে পাকা মালে রূপান্তরিত করা যায় যে শিল্প, তাকে আমরা বলছি প্রক্রিয়াজাতকরণ শিল্প। আমাদের যে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা আমরা ছাত্র বা ছাত্রী আছে, প্রতি বছর একটি করে শিল্পর কাছ থেকে কোশ্চেন আসবেই, শিল্পর চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। যে কি ধরনের কোশ্চেন আছে, যদি আমরা যদি প্রশ্নপত্রটাকে আমরা উল্টাই, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন, বা হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে উঠেছে কেন, কিংবা পশ্চিম ভারতে কার্পাস বাগান শিল্প গড়ে উঠেছে কেন। সাধারণত এই তিনটে কোশ্চেন এবং তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। আমরা আজকে টিভির দৌলতে আমরা কিন্তু ছাত্রদের কাছে পৌঁছে গেছি। বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, এই বিন্দু বিন্দু করে যে সিন্ধু হচ্ছে, আমরা এই মিডিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। আমি জানি যে তোমরা কিন্তু ছটফট করছো যে এখন স্কুল কলেজ বন্ধ আছে, কিভাবে কি করব না, আমাদের এই যে টিভির মাধ্যমে আমরা কিন্তু জিনিস কিছু দেখে নিচ্ছি। যাই হোক, এবার আমি পুনরায় আমাদের শিল্পের কাছে আসছি। যে বলতে চাইছি যে এই শিল্প গড়ে উঠতে গেলে সেটা কিসের জিনিসের প্রয়োজন হয় না, শিল্পের অনুকূল অবস্থাগুলি কি না, শিল্পের অনুকূল অবস্থাগুলি দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক। প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক। প্রাকৃতিক গুলো কি না, প্রাকৃতিক হচ্ছে প্রাকৃতিক জল, জলবায়ু, শক্তি সম্পদ, কাঁচামাল আর ভূপ্রকৃতি। আমরা জানি জলের অপর নাম হচ্ছে জীবন। যে কোনো জীবনের ক্ষেত্রে জলের একটা বিশেষ ভূমিকা থাকে। শিল্প গড়ে উঠতে গেলে জলের কিন্তু অবশ্যই দরকার আছে। শ্রমিকের বাঁচার জন্য যেমন জলের দরকার আছে, আমি আগেই বলেছি প্রক্রিয়াজাতকরণ শিল্প, কাঁচামাল থেকে পাকা মালে রূপান্তরিত করা হবে। পাকা মাল যখনই রূপান্তরিত হতে চায় তখন কিন্তু জলের দরকার। নেক্সট, জলবায়ু। ওরে বাপরে কি গরম গো, মরে যাচ্ছি, এত গরম, আমরা কোনো কাজ করতে পারিনি। আবার প্রচন্ড শীতকালে আমরা কি বলি, হু 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 করে আমরা কাঁপতে আরম্ভ করি, এত কাঁপি যে তখন আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না। মা আমাদেরকে বলে যে আমাদেরকে যে উঠ রে বাবা ওঠ, তো আমরা কি করি যে আমরা উঠতেই পারি না। কেন পারি না? যে আমাদের যে লেগটা থেকে আমরা ছেড়ে আসতে পারি না। কেন আসতে পারি না? যে প্রচন্ড পরিমাণে শীত লাগে। তাহলে আমি যেটা বলতে চাইছি, যে কি বলতে চাইছি, জলবায়ু। তাহলে শিল্প গড়ে উঠতে গেলে জলবায়ু একটা ফ্যাক্টর। মানুষের জীবনে যেমন জলবায়ু ফ্যাক্টর, শিল্প গড়ে উঠতে গেলেও কিন্তু জলবায়ু ফ্যাক্টর। তাহলে জলবায়ুটা কেমন হবে? জলবায়ুটা তেমনই হবে, না শীত না গরম। তাহলে না শীত না গরম, তাহলে না শীত না উষ্ণ। তাহলে কি এক কথায় কিন্তু বলতে পারি নাতিশীতোষ্ণ, মানে না শীত না উষ্ণ। তাহলে মাঝামাঝি জলবায়ু হলে আমাদের কিন্তু ভালো হবে। ভারতবর্ষ মৌসুমী জলবায়ুযুক্ত দেশ। এই মৌসুমী জলবায়ুযুক্ত দেশ, মৌসুমী শব্দটি একটি আরবিয়ান শব্দ, মৌসুম কথা থেকে এসেছে। এই মৌসুমী জলবায়ু আমাদের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে সুতরাং ভারতবর্ষের যে শিল্প উৎপন্ন করতে গেলে বা শিল্প প্রতিষ্ঠান করতে গেলে জলবায়ু একটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা আমরা কিন্তু সহজেই অনুধাবন করতে পারি। নেক্সট, আমরা শক্তি সম্পদ বলেছি। যে কোনো জিনিসের জন্য শক্তির দরকার, পাওয়ার দরকার, পাওয়ার। যদি একটু আধ্যাত্মিক লাইনেই কথা বলি, রামকৃষ্ণদেব, এটা আমরা ওয়ার্ল্ডের সবাই নাম জানি, তিনিও একটা শক্তি সম্পদ করেছিলেন। কি? যে মা কালীর বা মা তারার আশীর্বাদে তিনি কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মধ্যে পৌঁছে গেছেন। সেটা গেল যেমন পাওয়ার। অন্য দিক থেকে আমরা যদি সামাজিকভাবে বলি, তুমি এখন দেখছো যে মাস্টারমশাইয়ের পড়াটা, এটা দেখছো টিভির দৌলতে, এটাও একটা পাওয়ার। তাহলে শক্তি সম্পদ
যদি না থাকে তাহলে কিন্তু শিল্প গড়ে উঠবে না। যদি ইলেকট্রিকের কারেন্টটা যদি না থাকে তাহলে কিন্তু শক্তি সম্পদ গড়ে উঠবে না। যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে আইদার কয়লা অথবা বিদ্যুতের প্রয়োজন হয়। সেই বিদ্যুতের যদি না থাকে তাহলে কিন্তু আমাদের শিল্প গড়ে উঠবে না। তাহলে শক্তি সম্পদ দরকার। নেক্সট, কাঁচামাল। এটা আবার কি কাঁচামাল? আরে ভাই, কাকে নিয়ে শিল্প গড়বে? যদি লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে চাই, তাহলে আমরা লৌহ ইস্পাত শিল্প যদি গড়ে তুলতে চাই তাহলে আমাদের কি দরকার? যে কাঁচা লোহা দরকার। পাট শিল্প গড়ে উঠবো, কাঁচা পাটটা দরকার। তুলো শিল্প গড়ে তুলবো, অর্থাৎ কাগজ বান শিল্প গড়ে উঠবো। কাগজ বান শিল্প গড়ে তুলতে গেলে কাঁচা তুলাটার প্রয়োজন হয়। তাহলে কাঁচামাল ছাড়া শিল্প তৈরি হবে না। নেক্সট আছে ভূপ্রকৃতি। শিল্পটা কোথায় হবে? শিল্প তো আকাশে হবে না, শিল্প পাতালেও হবে না, শিল্প হবে জমিতে। তাহলে জমি ছাড়া শিল্প কিন্তু গড়ে উঠতে পারে না। তাহলে জমি কেমন হবে? না, যদি এটা হিমালয়ের যেখানটা ধস নামে সেখানটা কি শিল্প গড়ে তোলা যাবে? না, গড়ে তোলা যাবে না। খুব অনুর্বর জায়গায় শিল্প গড়ে উঠবে না, গড়ে উঠবে না। কারণ কি? জল নাই। তাহলে ভূপ্রকৃতিটা এমন হবে যেখানে পাশাপাশি নদী থাকবে, পাশাপাশি কি হবে, যে এরিয়াটা ধরা হবে সেই এরিয়ার চারপাশটা কি হবে, সমতল, এবং সেখানটাও হবে সমতল। তবেই কিন্তু শিল্প গড়ে উঠবে। এরপর আসছি অপ্রাকৃতিক। অপ্রাকৃতিক শক্তিগুলো, অপ্রাকৃতিক ফ্যাক্টরগুলো কি, বা সামাজিক বা অর্থনৈতিক। যেমন আমরা একটা হচ্ছে মূলধন। 1 নম্বর হচ্ছে মূলধন, 2 নম্বর হচ্ছে বাজার, 3 নম্বর হচ্ছে চাহিদা, 4 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, 5 নম্বর হচ্ছে সরকারি নীতি, 5 নম্বরকে যদি আমরা শ্রমিক ধরি, 6 নম্বরকে আমরা সরকারি নীতি বললাম। যাই হোক, আরো অনেক ফ্যাক্টর আছে। তো এই কতগুলো ফ্যাক্টর হচ্ছে যে মূলধন। শিল্প করবো, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, কিন্তু আমার হাতে টাকা নাই। সব কথা ফাঁকা, আসল কথা হচ্ছে টাকা। টাকা ছাড়া কিন্তু শিল্প কিন্তু গড়ে উঠতে পারে না। যে কোনো জিনিস গড়ে উঠতে গেলে মূলধনের প্রয়োজন। শিল্পের ক্ষেত্রে তো অবশ্যই উৎপাদনের কাজ করে শিল্প। সে উৎপাদন জিনিসটা হবে আর আমার কাছে টাকা নেই, তাহলে সেটা শিল্প গড়ে উঠবে না। এই মূলধন সরকারি লগ্নিকরণ হতে পারে, বেসরকারি লগ্নিকরণ হতে পারে। কিছু কিছু শিল্প আমরা দেখেছি যে রাষ্ট্রায়ত্ত শিল্প, আবার কিছু কিছু শিল্প দেখছি আমরা বেসরকারি শিল্প। তো রাষ্ট্রও শিল্প করতে পারে বা বেসরকারি কোনো ব্যক্তিগত মালিকানার অধীনেও শিল্প গড়ে উঠতে পারে। নেক্সট আমরা আসছি বাজার। শিল্প তো গড়ে উঠবো, শিল্প গড়ে উঠতে গেলে আমাদের একটি বাজারের দরকার। শিল্পজাত মাল আমরা কোথায় বিক্রি করব, সেই জন্য বাজারের দরকার। আচ্ছা, বাজার নিয়ে গেলাম, এই ধারে কাছে তোমাদের এখানে আরামবাগ কিংবা চাপাডাঙ্গা কিংবা মায়াপুর কিংবা কতুলপুর কিংবা ছোট গোবিন্দপুর কিংবা ইনাস কি বাঁকুড়া বা মেদিনীপুরের কোনো একটা বড় বাজারে নিয়ে গেলাম শিল্পের জিনিসগুলো বিক্রি করতে, কিন্তু সেই শিল্পের জিনিসগুলো বাজারে কোনো চাহিদা নাই। চাহিদা না থাকলে তাহলে কি করব, যে আমাদের শিল্পজাত দ্রব্যগুলো বিক্রি হবে না। আর শিল্পজাত দ্রব্য বিক্রি যদি না হয় তাহলে কিন্তু শিল্প মার খাবে, অর্থাৎ শিল্প আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তাহলে যেমন বাজারের দরকার আছে, সেরকম চাহিদার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, যোগাযোগ ব্যবস্থা। আমি একটা গন্ড গ্রামে শিল্প করব, বা তুমি চাইছো যে এটা স্যার তো খুব ভালো পড়াচ্ছে, তাহলে স্যারের কথা অনুযায়ী আমি একটা শিল্প গড়ে তুলবো কিছুদিনের মধ্যে। না, আমার টাকা আছে, আমার জলবায়ু ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আছে, চাহিদাও তৈরি করে নেবো, কিন্তু আমি একটা গন্ডগ্রামে আমার একটা প্রচুর জমি আছে, সেই জমিতে শিল্প করবো না, করা যাবে না। কেন করা যাবে না? না, যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে এমন একটা ফ্যাক্টর যে জালের মতন জায়গা চাই। অর্থাৎ জালের মতন বলতে কলকাতাতে মানে আশেপাশে হুগলি নদীর তীরে, উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে?
না তার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব ভালো, সেই জন্য কিন্তু শিল্প গড়ে উঠেছে। বার্নপুর, আসানসোল, দুর্গাপুর লো স্কোর শিল্প গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে? ইস্টার্ন রেলওয়ে আছে, জিটি রোড আছে এবং বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তার ফলে কি হচ্ছে যে সহজেই শিল্প কিন্তু গড়ে উঠেছে। নেক্সট, শ্রমিক। এই শিল্পটা যেটা আমি প্রক্রিয়াজাতকরণ শিল্প, আমি বলেছিলাম কাঁচা মাল থেকে পাকা মালে রূপান্তরিত করা যাবে, তাকে বলছি যে প্রক্রিয়াজাতকরণ শিল্প। এটার আরেকটা নাম হচ্ছে শ্রম শিল্প। শ্রম শিল্প বলতে কি না, শ্রমের মাধ্যমে বা শ্রমের বিনিময়ে উৎপন্ন করা যাবে যে জিনিস, সেটাই হচ্ছে শ্রম শিল্প। তাহলে শ্রম শিল্প করতে গেলে শ্রম শিল্প, তাহলে শ্রম শিল্প অবশ্যই শ্রমিকের দরকার আছে। লেবার ছাড়া কিন্তু শিল্প কিন্তু গড়ে উঠবে না। তাহলে শ্রমিকের দরকার আছে, সেই শ্রমিকের প্রয়োজন, শ্রমিক ছাড়া কিন্তু শিল্প গড়ে উঠবে না। নেক্সট, সরকারি নীতি। আজকে আমি 25 বছর শিক্ষকতা করছি। এই সরকারি নীতিটা কিন্তু আমি সহজে কাউকে ভালো করে বুঝাতে পারতাম না, কিন্তু এখন তোমাদের মাথায় সহজে বুঝিয়ে দেবো যে সরকারি নীতিটা কি। সব ফ্যাক্টরগুলো আছে। আজকে লকডাউনে বলেছে, সরকার বলেছে কোনো শিল্প কারখানা খোলা যাবে না। তাহলে শেষ কথা কিন্তু বলবে গভর্নমেন্ট, সরকারি নীতি। সরকার যদি বলে যে শিল্প করতে দিলাম তাহলে শিল্প হবে, সরকার যদি বলে যে শিল্প করতে দিলাম না তাহলে কিন্তু শিল্প হবে না। তাহলে আমরা সমস্ত জিনিস আছে, আমাদের জল আছে, জলবায়ু আছে, শক্তি সম্পদ আছে, কাঁচামাল আছে, ভূপ্রকৃতি আছে, মূলধন আছে, প্রচুর টাকা আছে, আমার প্রচুর বাজার আছে, প্রচুর চাহিদা আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, শ্রমিক আছে, কিন্তু সরকার বলে দিল যে না, এখন শিল্প করা যাবে না। যাবে না তো মানে যাবে না। তাহলে এতগুলো ফ্যাক্টর সমস্ত কিন্তু নিশ্চয় হয়ে গেল সরকারি নীতি একটা বিশেষ গুরুত্বপূর্ণ। যাই হোক, এই ফ্যাক্টরগুলো আমরা বুঝতে পেরেছি, উপাদানগুলো, যে প্রাকৃতিক উপাদান এবং অপ্রাকৃতিক উপাদান বা সামাজিক উপাদান বা অর্থনৈতিক উপাদান। আমরা এখন আসছি একটা কোশ্চেন আলোচনা করতে, প্রশ্ন আলোচনা করব যে ভারতবর্ষের হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প কেন গড়ে উঠেছে। এই প্রতি বছর 2-3টে কোশ্চেন আমাদের অল্টারনেট আছে। আমি দুটো একটা কোশ্চেন আমি আজকে আলোচনা করে দিচ্ছি। আগামী দিনে যখন আমরা সময় পাবো তখন কিন্তু আরো বিস্তারিতভাবে আলোচনা করব যে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে কেন। এটা কোশ্চেন লিখতে গেলে প্রথমেই জিওগ্রাফি একটা জিনিস, যে সাবজেক্ট, যে অন্যান্য সাবজেক্টের থেকে একটু আলাদা। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ছক তৈরি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, বিভিন্নভাবে গ্রাফ দিতে হবে, বিভিন্নভাবে ছবি দিতে হবে এবং ভালো একটা ভূমিকা তৈরি করতে হবে। যাই হোক, আমরা এখন মূল অধ্যায়ে চলে এসেছি। সেই মূল অধ্যায়টা কি, ভারতবর্ষের হুগলি নদীর উভয় তীরে শিল্প গড়ে উঠেছে কেন, পাট শিল্প গড়ে উঠেছে কেন। না ইন্ট্রোডাকশন বলবো, আমরা কি বলতে পারি না, ভারতের শিল্পের মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতবর্ষের হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে। এই পাট শিল্প গড়ে ওঠার পেছনের কারণগুলি হলো দু ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণটা কি না, আমি স্যারকে বলে দিয়েছি, স্যার আমাকে বলে দিয়েছিল লকডাউন পিরিয়ডে, কি বলেছিল না, জল, জলবায়ু, শ্রমিক, শক্তি সম্পদ, কাঁচামাল আর ভূপ্রকৃতি। অপ্রাকৃতিক কারণগুলো হচ্ছে মূলধন, বাজার চাহিদা, যাতায়াত ব্যবস্থা, শ্রমিক এবং সরকারি নীতি। এগুলোই আমি আস্তে আস্তে বসে বসে লিখবো। কিভাবে লিখবো না, প্রথমে বললাম যে শিল্পের মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতবর্ষের গঙ্গা নদীর উভয় তীরে বা হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে। গড়ে ওঠার পেছনে কারণগুলি হলো, প্রাকৃতিক কারণ হচ্ছে জল, না এই গঙ্গার যে জল, সেই জলকে আমরা কাজে লাগাতে পারি। দ্বিতীয় নম্বর জলবায়ু, আমি আগেই বলেছি যে ভারতবর্ষ মৌসুমী জলবায়ুযুক্ত দেশ, সেই সুতরাং গঙ্গা বা ভাগীরথী বা হুগলি নদীর উভয় তীরে যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের মৌসুমী জলবায়ুভুক্ত দেশ, জলবায়ুভুক্ত অঞ্চল। তার ফলে শিল্প কিন্তু গড়ে ওঠা সম্ভব। 3 নম্বর হচ্ছে শক্তি সম্পদ। এই শক্তি সম্পদ হচ্ছে ব্যান্ডেলের তাপবিদ্যুৎ কারখানার যে শক্তি,
পাওয়ার, সেটা কিন্তু আমাদের কাজে লাগানো হয়। নেক্সট, কাঁচামাল। কাঁচামাল হচ্ছে যে পাট শিল্পের জন্য কাঁচামাল, আমি কি বলেছিলাম, আগেই বলেছিলাম যে কাঁচা পাট যে হুগলি নদীর উভয় তীরে, ব্যান্ডেল, নৈহাটি, হুগলির বিভিন্ন জায়গায় এবং বাঁকুড়ার সামান্য পরিমাণে কিছু জায়গায় কি হয়, পাট উৎপন্ন হয়। সেই পাটগুলো কোথায় যায়, হুগলি শিল্পাঞ্চলে যায়। হুগলি শিল্পাঞ্চলে যাওয়ার ফলে কিন্তু আমাদের কি হচ্ছে, যে শিল্প কলকারখানা গড়ে উঠেছে। এবং নেক্সট, ভূপ্রকৃতি। এখানের ভূপ্রকৃতি হচ্ছে খুব সুন্দর, আদর্শ ভূমি। কারণ ভূমি কি, একদিকে রয়েছে গঙ্গা, অপরদিকে রয়েছে কি যে জিনিসটা, তার ফলে আমাদের কি হচ্ছে, শিল্প গড়ে উঠেছে। নেক্সট, মূলধন। মূলধন হচ্ছে, আমি তো আগেই বলেছি, অপ্রাকৃতিক জিনিস। অপ্রাকৃতিক, সব কথায় ফাঁকা, আসল কথায় টাকা। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে। পাট শিল্প গড়ে ওঠার পেছনে কারণটি হলো, অন্যতম হচ্ছে মূলধন। যে এখানে সরকারি, কিছু সরকারি আছে এবং কিছু বেসরকারি লগ্নিকরণের মাধ্যমে পাট শিল্প কিন্তু গড়ে উঠেছে। নেক্সট, বাজার। হুগলি নদীর যে বাজার, যে পাট শিল্প গড়ে উঠেছে বাজার, আজও যদি আমরা ঘরেতে দেখি, যে বলেছে যে সব গেল 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 গেল, পাট শিল্প নাই 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 নাই, সব রেশমের জিনিস হয়ে গেছে। না, এখনো যদি আমরা সুন্দরিটা দরকার হয়, সেটা পাটজাত দ্রব্য। আজকে লকডাউনের পিরিয়ডে এই যে আমরা বোর্ডটা টাঙিয়েছি, এই বোর্ডটা এই টাঙিয়েছি, এই যে সুন্দরিটা, এটা কিন্তু পাটজাত দ্রব্য। অর্থাৎ শিল্পের যে হুগলি নদীর যে পাট শিল্প, পাট শিল্পের একটা বিরাট চাহিদা আছে। এবং আলুর বস্তা, যারা তোমরা চাষের সঙ্গে যুক্ত বা চাষি ঘরের আমরা যারা ছেলে আছি, তারা আমরা জানতে পারবো যে রেশমের একটা বস্তা হচ্ছে, কিন্তু সেই বস্তাটা চেয়েও আমাদের সবচেয়ে ভালো হচ্ছে পাটের যে উৎপন্ন যে বস্তা, সেই বস্তাটা কিন্তু ভালো। পাপোশ, ঘরের পাপোশ, নতুন একটা ভালো নিয়ে এসছে বাবা। সেটার থেকে আমার দাদুর আমলের যে পাপোশটা ছিল, যে একদম কি পাটের পাপোশ, সেটা কিন্তু অনেক বেশি ভালো। যাই হোক, ওগুলো কিন্তু এখন কস্টলি, সেটার পরে আসছি, আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখানে যোগাযোগ ব্যবস্থা জালের মতন ছড়িয়ে আছে। একদিকে ইস্টার্ন রেলওয়ে, আরেকদিকে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, এবং অপরদিকে যে কি হচ্ছে, গঙ্গায় একটু যোগাযোগ ব্যবস্থা করা যায়। এবং তাছাড়া চারদিকে জালের মতন সড়ক পথ রয়েছে। একটু দূরেই বিমানবন্দর রয়েছে, দমদম বিমানবন্দর রয়েছে। নেক্সট, শ্রমিক, সুলভ নিপুণ শ্রমিক এখানে কিন্তু পাওয়া যায়। সেই সুলভ নিপুণ শ্রমিকটাকে আমরা কোথায় থেকে বলছি না, সুলভ নিপুণ শ্রমিকটা হচ্ছে আমাদের বিহার, ঝাড়খণ্ড কিংবা বাঁকুড়া, পুরুলিয়ার শ্রমিক এখানে থাকে। কি করছে, আমাদের পাট শিল্পকে আরো বেশি সমৃদ্ধ করে তুলেছে। নেক্সট, সরকারি নীতি। এই সরকারি নীতি বলতে সরকার লাইসেন্স দিয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু যে পাট শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে পাট শিল্পগুলো কিন্তু গড়ে উঠেছে। তাহলে আমরা এইরকম ভাবে যখন জেনে নিলাম, এইরকম ভাবে যদি আমরা বলি, আমরা যদি নেক্সট কোশ্চেন যদি আমরা চাই, যে কি কোশ্চেন চাইবো, যে আরেকটা কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। নিশ্চয়ই ভালো লাগছে তো, আশা করি ভালো লাগছে। তো আমরা যেটা চাইছি সেটা কি, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কিভাবে, যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, কেন গড়ে উঠেছে না, একই আমরা ইন্ট্রোডাকশন ভাবে যাব। ভারতবর্ষের শিল্পের মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতবর্ষের অধিকাংশ শিল্পগুলি, লৌহ ইস্পাত শিল্পগুলি পূর্ব ভারতে গড়ে উঠেছে। দু একটা বাদে সমস্ত শিল্পগুলি কিন্তু পূর্ব ভারতে গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে, গড়ে ওঠার পেছনে কারণগুলি নিম্নরূপ। কি কারণ কি কারণ কি কারণ কি কারণ ভুলে গেছি না, ভুলে যাওয়ার কিছু নাই। আমাকে লকডাউন পিরিয়ডে মাস্টারমশাই বলেছিল টিভির দৌলতে, আমি যে জেনেছিলাম প্রাকৃতিক কারণ অপ্রাকৃতিক কারণ, সেগুলি মনে রাখতো। যে জল চাই, তাহলে এখানেও কিন্তু লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে গেলে কিন্তু জলের দরকার, দামোদরের জল ব্যবহার করা হয়। জলবায়ু, মৌসুমী জলবায়ুভুক্ত দেশ। শক্তি সম্পদ, যা কয়লা চাই, কয়লা চাই। কোথাকার কয়লা, রানীগঞ্জের কয়লা, জড়িয়ার কয়লা,
বীর মৃত্যুপুরের বক্সাইট চুনাপাথর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয় কাঁচামাল। আরে বাবা, আমি তো আগেই বলেছি, কি বলেছি, যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে তার কাঁচামাল দরকার। লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে গেলে কাঁচা লোহা দরকার, পাট শিল্প গড়ে উঠতে গেলে কাঁচা পাট দরকার। এবং লাস্টে আমরা আসছি ভূপ্রকৃতি, যে একটা সমতল ভূমি দরকার। দুর্গাপুর বলো, রানীগঞ্জ বলো, যেখানে যে শিল্পগুলো করেছে, বানপুর মানে রানীগঞ্জ বানপুর, দুর্গাপুর বা বানপুর বা রাউরকেলা বা যেখানে যে শিল্পগুলো গড়ে উঠেছে, সেই সমস্ত শিল্পগুলো কি হচ্ছে, যে সমতল ভূমি আছে। নেক্সট আসছে আমরা মূলধন, সরকারি মূলধন এবং বেসরকারি লগ্নিকরণের মাধ্যমে লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে। বাজার আজকে সারা বিশ্ব জুড়ে লৌহ ইস্পাত শিল্পের, ভারতের লৌহ ইস্পাত শিল্পের যে উৎপন্ন যে লোহা বা লোহ আকরিক যে পদার্থগুলো, সারা বিশ্ব জুড়ে একটা মার্কেট রয়েছে এবং তার চাহিদাও কিন্তু একটা ব্যাপক রয়েছে। সকাল থেকে উঠে যদি আমরা সন্ধ্যাবেলা পর্যন্ত যাই, তাহলে দেখবো যে প্রতিটা জিনিস ভারতবর্ষের লোহার শিল্পের যে গুরুত্বটা আমরা বুঝতে পারবো। তো সকালে যখন আমরা উঠছি, উঠে খিলটা খুলছি, খিলটা খোলার মধ্যে কি আছে, সেখানে কিন্তু আমরা লোহা আছে। মাকে আমরা চা করতে বললাম, মা কি করলো, চা করলো, কেটলি চা করলো, কাপে দিল, কার মাধ্যমে করলো, গ্যাস বা উনুন, সেখানেও কিন্তু লোহা আছে। তারপরে মা করে ভাত করবে, ভাত করতে গেলে কি সাঁড়াশিটা কি হচ্ছে, লোহা। মা যখন কি করবে, ডাবুটা দিয়ে কি করবে, তরকারি করবে, সেটাও লোহা। কড়াইটা, সেটাও লোহা। ব্যতিক্রম কিছু জিনিস আছে, ছিল, থাকবে, সেসব আলাদা প্রশ্ন, কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে লোহা। নেক্সট আমরা যাতায়াত ব্যবস্থা, এখানেও দেখছি জালের মতন যাতায়াত ব্যবস্থা কিন্তু রয়েছে। আর নেক্সট সরকারি নীতি, এটা তো আর বোঝানোর দরকার নাই। আমরা লকডাউনের পড়াশোনা যখন করছি, আমরা দেখতে পাচ্ছি যে এখন শিল্পগুলো বন্ধ আছে, সরকার ঘোষণা করলেই শিল্প কিন্তু অটোমেটিক চালু হবে। তাহলে সরকারি নীতি। এরপর একটা ছোট্ট কোশ্চেন আমরা বলে দিচ্ছি, যে আরো কয়েকটা জিনিস আছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে কেন, সেইগুলো এই অনুরূপ ভাবেই আলোচনা করবে আগামী দিনে। যখন যদি আমরা ক্লাসে আসি, বা আমি যদি কখনো আগামী দিনে ক্লাসে আসবো, তখন এইসবগুলো নিয়ে আলোচনা করব, কিংবা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের চাহিদা মতো তোমরা সংশ্লিষ্ট মিডিয়াকে জানাবে, যেভাবে সেভাবেই কিন্তু পড়াশোনাটা হবে। যাই হোক, এরপর যদি বলি যে পাট শিল্পের সমস্যাগুলি বর্ণনা করো, না পাট শিল্পের সমস্যাগুলি বর্ণনা করতে গেলে আমরা কি করব, না এগুলো যখন কি করেছিল ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো যখন রয়েছে, এগুলোকে ঘুরিয়ে বলো। কি বলে হলো, না কাঁচা মালের অভাব, তার মানে তো মানে সমস্যা। শক্তি সম্পদের অভাব, তার মানে সমস্যা। আমাদের মূলধনের অভাব, তার মানে সমস্যা। বাজারের অভাব, তার মানে সমস্যা। এইগুলোকে ঘুরিয়ে যখনই বলবো, তখনই আমরা সমস্যার মধ্যে আসবে। এরপর স্যার আপনি তো বললেন যে আমরা যে স্ট্রাকচার যখন লিখবো, 5 নম্বরের কোশ্চেনটা আমরা যখন লিখবো, কি ছবি দেবো, না ছবিটা দিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা যদি হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে কেন, আমরা প্রথমে কি করব, যে হুগলি নদীটা আমরা লিখলাম যে ভারতবর্ষের শিল্পের মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে যে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে। দিয়ে আমি কি করব, একটা বর্ডার করব, এটা কালো কালি, আমি কিন্তু নীল কালিতে দেখাচ্ছি বাবা, তোমরা কিন্তু এটা দিবে কালো কালিতে। হ্যাঁ, এখানে লিখবে হুগলি নদীর তীরে পাট শিল্প, দিয়ে হুগলি নদীর যে অবস্থানটা, সেই অবস্থানটা দেখাবে, দেখিয়ে যে পাট শিল্প, এই যে এই যে এখানে লিখলে পাট শিল্প, এই অবস্থানটা দেখালে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা যখন কি করব, যে আমরা কি লিখব, যে আমরা লিখব যখন যে হুগলি নদীর তীরে উভয় শিল্পে পাট শিল্প গড়ে উঠেছে, গড়ে ওঠার পেছনে কারণগুলি হলো প্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক কারণ। তখন তোমরা এটাকে করো, এই ধরনের একটা ডায়াগ্রাম করো, প্রাকৃতিক কারণ। এটা লিখলে জল, কোথাকার জল, হুগলি নদীর তীরের জল। জলবায়ু, কেমন জলবায়ু, মৌসুমী জলবায়ু। 3 নম্বর কি লিখলে, শক্তি সম্পদ, কিসের শক্তি সম্পদ সেটা লিখতে হবে। তারপর হচ্ছে কি, আমরা বলেছিলাম কাঁচা মাল, কাঁচা মালটা কি, কাঁচা পাট।
তাহলে সেটা আমরা লিখব। এবং সমতল ভূমি, অনুরূপভাবে যখন আমরা অপ্রাকৃতিক কারণগুলো বলবো তখন কিন্তু আমরা অপ্রাকৃতিক কারণগুলো আমরা কিন্তু আবার ব্যাখ্যা করব। এই ধরনের ছবি দেখে যে কি করব, অপ্রাকৃতিক কারণগুলো না, অপ্রাকৃতিক কারণ শ্রমিক, মূলধন, বাজার, চাহিদা, সবগুলো যে দিতে হবে তার কোনো মানে নাই। এটা ছবি, সবগুলো দিতে হবে, মেন জিনিসগুলো আমরা দিয়ে দেবো। আর একটা হচ্ছে সরকারি নীতি। তাহলে আমরা যদি শেষ পর্যায়ে আসছি, যে আমরা যদি বলি যে আমরা আজকে কি জানলাম, না আমরা জানলাম যে শিল্প কি, শিল্প না পাট শিল্প জানলাম, এবং আমরা জানলাম লৌহ ইস্পাত শিল্প ভারতবর্ষের। কি জিনিসটা জানলাম, যে ভারতবর্ষের পাট শিল্প গড়ে ওঠার কারণ, বা হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ। এবং আমরা আরেকটা জানলাম কি, যে ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্প পূর্ব প্রান্তে কেন গড়ে উঠেছে। এই পূর্ব প্রান্তে যখন গড়ে উঠেছে, এই যে এই ছবিটা ভারতবর্ষের এই উত্তরে, এই যে ছবিটা দিয়ে এইটুকু শুধু অংশ দেখাবে, এই অংশটা দেখাবে, দিয়ে এই যে শিল্পগুলো হয়েছে এগুলো লিখে দেবে যে লৌহ ইস্পাত শিল্প পূর্ব ভারতে গড়ে উঠেছে। এই জিনিসটা আমাদের লোকেশন ম্যাপে দিতে হবে। যাই হোক, আমি লাস্ট সামারি করে বলে দিচ্ছি যে আমরা কি জানলাম, না উৎপাদনের কাজ করে শিল্প বিভিন্ন ধরনের, তার মধ্যে 5 ধরনের শিল্প আছে আমাদের পরীক্ষার মধ্যে বা পাঠ্যসূচিতে আছে। প্রক্রিয়াজাতকরণ শিল্প, তার মধ্যে পাট শিল্প এবং লৌহ ইস্পাত শিল্প হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ, এবং কার্পাস বাঁধ শিল্প। প্রতি বছর একটা না একটা কাজ জিনিস করে। আমরা যেটা জানলাম যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন, বা হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে উঠেছে কেন, কিংবা আমরা পশ্চিম ভারতে মানে কার্পাস বাঁধ শিল্প গড়ে উঠেছে কেন। এবং এই গড়ে ওঠার পদ্ধতি মানে কারণগুলো আমরা জানতে পারলাম, এবং এখানে সমস্যাগুলো আমরা জানতে পারলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে কেউ বেরোবে না, সরকারি নির্দেশগুলো মেনে চলো, মিডিয়া যেভাবে বলছে সেভাবে কথাগুলো শুনো, সবাই সুস্থ থাকুক এই আশা করছি। নমস্কার। প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ ধরে দেখলেন আজ বাংলার ক্লাস ঘর। আজ বাংলার এই ক্লাস ঘর নিয়ম করে এই একই সময়ে একইভাবে চালু থাকবে। দেখতে থাকুন আজ বাংলা, আজকের বাংলা, আগামীর বাংলা। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।